আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবার লাইফে ফার্স্ট হচ্ছে আমি ঢাকার বাইরে ঈদ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, খুলনায়। তো অনেক দূরের রাস্তা, মোটামুটি 200 কিলোর উপরে। বাট জানি না কেন গুগল ম্যাপে এটা 194 কিলো দেখাইছে। তো এখন ঘড়িতে বাজে 11টা 44, 1 মিনিট ফার্স্ট আর কি। তো আমি দিয়াবাড়ি থেকে বের হচ্ছি, ইয়ে দিয়ে যাবো, পদ্মা সেতু দিয়ে যাব। আর মাঝখানে বাইকটা একবার ওয়াশ করাতে হবে। গতকাল রাতে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে একবার সাদা হয়ে গেছে। তো রওনা দিই। রাতে বৃষ্টি পড়ে, আজকে বেশ ভালোই কিন্তু রোদ পড়ছে। তো আমি মাঝখানে একটু গতকাল মিরপুরের বাইক পট্টিতে গেছিলাম, মিরপুর 10-এ। তো ওইখানে আমি মানে সারাদিন সবসময় তো অফিসেই বসে থাকি, এসির কারণে বুঝে না যে বাইরে আসলে কতটা কষ্টে মানুষ আছে এই রোদের ভিতরে। তো গতকাল যখন মিরপুর 10-এ গেছিলাম, আমি এই 30টা রোজার মধ্যে এই ফার্স্ট মনে হয় বের হয়েছে আমি বাইরে। এর আগে একদিন বের হয়েছিলাম, তখন ওরকম রোদ ছিল না। তো বের হয়ে যেটা বুঝছি, আমার পক্ষে এটা পসিবলই না এই রোদের মধ্যে বাইক চালানো। মানে কালকে এত পরিমাণে পিপাসা লাগছে গতকাল, একমাত্র রোদের কারণে। আর একটা জিনিস দেখছি যে আমি বাইক নিয়ে রোজা রাখার পর বাইক চালালে কিন্তু বাইকে মানে মুখ দিয়ে কিন্তু বাতাস যায়, নাক মুখ দিয়ে বাতাস যায়। তো আপনারা খেয়াল করবেন, এসি যদি অনেকক্ষণ ছাড়া থাকে, তো এসির বাতাসটা যখন মুখে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে। আমি জানি না আপনাদের কি হয়, আমার এরকম হয়। তো এই কারণে বাইক চালানোতে মানে খুবই, কি বলবো এটা আর কি, মানে আপনার খুবই খারাপ লাগবে আর কি। আর অনেক সময় রোজা রেখে ফাস্টিং করে যদি আপনি বাইক চালান হাইওয়েতে, তখন আপনার কিন্তু ডিজিনেসটা কাজ করবে, আর পানি শূন্যতা তো থাকবে এর সাথে। সো ডিজিনেস বলতে হচ্ছে, আপনি ধরেন এরকম সিচুয়েশন আমি দেখছি যে আপনি হাইওয়েতে বাইক চালাচ্ছেন, চালানোর পরে এই দেখতেছেন এই গাড়িটা আপনার সামনে, আপনি ওই জায়গাতেই স্টাক হয়ে আছেন, হঠাৎ করে দেখবেন গাড়িটা আপনার একেবারে ক্লোজ চলে আসছে। মানে আপনি বাকিটা সিনারিও হচ্ছে মস্তিষ্কে আপনার ক্যাচ করতে পারবেন না যে এটা অনেক তাড়াতাড়ি চলে আসছে ডিজিনেসের কারণে। তো আগে দিয়াবাড়ির থেকে বের হয়ে বাইকটা ওয়াশ করাবো। আমার ওয়াইফ আসলে জানে না যে আমি আসতেছি, জানতো যে আমি আসতেছি, বাট যেটা হয়েছে আমি বলে দিচ্ছি যে আমি যাব না, মানে ঢাকার বাইরে ঈদ করবো না। কারণ ঢাকার ভিতরে ঈদ করাটা একটা অন্যরকম মজা। আমি জানি না যারা ছোটোবেলায় ঢাকাতে ঈদ করছেন এরা দেখবেন, এই যে দেখেন রাস্তাঘাট, যদিও এই রাস্তাঘাট অনেক খালি থাকে সবসময়, বাট একটা আছে না যে আমরা যেহেতু 90s-এর কিডস, আমরা সবসময় কি দেখছি, ঢাকা একটা সময় কিন্তু ওই ইউরোপ আমেরিকার মতোই ছিল, যে আমাদের কিন্তু ট্রাফিক সিগন্যাল ছিল, তারপর জেব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পার হইতাম। ইভেন রিক্সাওয়ালারাও হচ্ছে এত বেপরোয়া ছিল না, এবং মেইন রোডে কিন্তু রিক্সা চলতো। শিশু পার্কে আমার মনে আছে, আগারগাঁ শিশু পার্কে, এসব জায়গায় আমরা রিক্সা দিয়ে গেছি, কল্পনা করা যায়। তো এটা যেহেতু এখন আর নাই, আর ঈদের সময় এরকম একটা সিচুয়েশন দেখা যায়, যদিও রিক্সা নর্মাল রোডে চলে, বাট একটা সিচুয়েশন দেখা যায় যে ঈদের সময় আমরা মানে ঢাকার মধ্যে বাইক বলেন, গাড়ি বলেন, সব কিছু চলা আপনি অনেক মজা পাবেন। মানে এই ঢাকাটাই হচ্ছে আমরা ছোটোবেলায় দেখছি। আসলে কাজের পারপাসে অনেককেই ঢাকায় থাকতে হয়। মানে আমাদের আসলে কি বলবো, আমাদের প্রত্যেকটা সিটি তো আর বাইরের দেশের কান্ট্রিগুলোর মতো এতটা উন্নত না, যেখানে হচ্ছে এরকম জব বলেন বা চাকরি ক্ষেত্রে সুবিধা সব সিটিতে আছে। যেই কারণেই কিন্তু আসলে সবাই ঢাকায় এসে একসাথে মানে এরকম একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে। বাট কেউ কিন্তু চায় না তার নিজের বাসা ছেড়ে আরেক জায়গায় থাকতে, সেটা ঢাকা হোক আর যেটাই হোক। মানে সব তার কাছে তার সিটি হচ্ছে অনেক বড় কিছু একটা, এবং এটা তো একটা জাস্ট একটা প্লেস আর কিছু না। মানুষ জাস্ট কাজের পারপাসে এখানে থাকে। তো আমি মাঝে মধ্যে দেখি আমার অফিসের কলিগদের, গতকালকে আমাদের লাস্ট অফিস ছিল, যদিও আজকে আমার মিটিং আছে 9টার সময়। তো ওইটা আমি দুপুর 2:30টায় আর হচ্ছে রাতে 9টা আমি একজনকে অ্যাসাইন করে দিয়ে আসছি, রাতেরটা দেখি জয়েন করতে পারি কিনা। তো যেটা বলছিলাম, কালকে যেহেতু লাস্ট অফিস ছিল, কালকে আমি অনেকেই দেখছি যে মানে তাদের, যেটা বলতেছিলাম আসলে আমার ক্যামেরাটা সেটিংটা আমি একেবারেই খেয়াল করি নাই রওনা দেওয়ার সময়, যে ক্যামেরাটা একেবারে নিচুর দিকে, মানে ক্যামেরাটা একেবারে নিচে হয়েছিল ফোকাস। তো আমি এটাকে একটু থেমে সোজা করলাম। তো যেটা বলতেছিলাম, অফিসের এই যে দেখেন কি পরিমাণে রাস্তাঘাট খালি, অফিসের কলিগরা যখন চলে যায় তাদের নিজের সিটিতে, নিজের দেশে,
তো সেই জায়গাটা কিন্তু মানে দেখতে খুবই আমার কাছে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। সবার মুখে যে হাসি একটু আগে সবাই বের হয়ে যায়, মানে একটা উৎসবমুখর একটা পরিবেশ। তো আমার ক্ষেত্রে আসলে ঢাকাতে এরকম ফিল আমি করি। জানি না আজকে কোনো ওয়াশের দোকান খোলা পাবো কিনা। আর একটু তেলও নিব, যদিও আমার তেল ফুল ট্যাঙ্ক থেকে এক দাগ কমে আসছে, প্রবাবলি 500-600 টাকা তেল বেশি নেবে না। আর যেহেতু ঢাকার বাইরে গেলে ফুল ট্যাঙ্কটা করতেই হয়, সেই কারণে করতেছি, নাহলে করতাম না। আসলে আমি মাসে একবারই ট্যাঙ্ক রিফিল করি। এরপর এই যে রিসেন্টলি যে তেলের সমস্যা যাচ্ছে, তো এইবার একবারই ট্যাঙ্ক ফুল করছি শুরু থেকে, মানে সমস্যাটা হওয়ার শুরু থেকে। তো ট্যাঙ্ক ফিল করে তারপর হচ্ছে আমি এই চালাইলাম 214 কিলো। 214 কিলো চালানোর পরে এক দাগ গেল আর কি। এখন আমার মানে একবার যেটা আমাদের হয় যে বাইক আমরা যখন একবার স্টার্ট করি না, আমাদের আর মানে থামাইতে মন চায় না। আমার এখন মনে হচ্ছে এটা, যেহেতু বাইক স্টার্ট করেই ফেলছি, যাইতে যেতে যেহেতু বাইকটা ময়লাই হবে, এখন বাইক থামায় বাইক ধোয়ার কোনো মানে হয় না, এটা একবারে চলে যায়। রওনা যখন দিছি মানে লেটস গো, এরকম একটা ব্যাপার। দেখেন প্লেনটা কত নিচ দিয়ে যাচ্ছে, ওই যে দূরে। এখন বাজে 11টা 51। এই সময় আসলে পুরো জায়গাটা খালি। চিন্তা করেন যদি এই জায়গাটা সবসময় খালি থাকে, হয়তো সেক্টরের ভিতরে গেলে, এই এটা কি করলা, গেঞ্জি ঢিলা দিলে কেন, কি করলো এটা পিচ্ছি। যাই হোক, মার্কেটের দিকে হয়তো অনেক ভিড় থাকবে। আমি এইবার ঈদে মার্কেটের ধারে কাছেও যাইনি। একবার গেছিলাম ওয়াইফের সাথে, মোটামুটি বাইরে দাঁড়াচ্ছিলাম, এত পরিমাণে ভিড়। আমার অফিসের 3 নম্বর সেক্টর ওই জায়গাটা তো পুরোটাই মার্কেট, একটা পুরোটাই মার্কেট, রাজলক্ষ্মীর ওই সাইডটা। তো গতকালকে একটা কাজের নিচে নামছিলাম, মানুষের ভিড়ে মানে আগানোই পছন্দ নয়, এত পরিমাণে ভিড়। আর ঈদের ব্যাপারটা এরকম যে ধরেন আমাদের যে নতুন জামা কাপড় যে কেনার যে ব্যাপারটা, সেটা একসময় শুধু চলে আসে পাঞ্জাবিতে। যখন দেখবেন আপনি আপনার বয়স 22-এর থেকে 25-এর ঘরে চলে আসছে, ওরকমই তো, হ্যাঁ 25-এর ঘরে, তখন দেখবেন আপনি শুধু একটা পাঞ্জাবি কেনেন, এর বাইরে কিছু না, হয়তো হয়তো হায়েস্ট একটা স্যান্ডেল। মানে টাকা থাকলেও কিনতে মন চায় না। ওই সময় তো স্টুডেন্ট লাইফ, বাসা থেকে টাকা দেয় জামা কাপড় কেনার জন্য, তারপর কিনতে মন চায় না। আমরা ইউজুয়ালি যেটা করতাম 2000 একেবারে 4 থেকে এটা শুরু হয়েছে, একবারে কন্টিনিউয়াস চলছে 2016 পর্যন্ত। ঈদের আগের দিন আমরা প্ল্যানিং করতাম, এই প্ল্যানটা চলতে থাকতো, এই প্ল্যানটা সাকসেস হতো ঈদের দিন, যে হঠাৎ করে ঈদের দিন রাতে খুব কম বের হওয়া হয়েছে, বাট ঈদের পর দিন বের হয়ে গেছি ঢাকার বাইরে। আর ম্যাক্সিমাম আমাদের ট্যুর থাকতে হচ্ছে বান্দরবনে। ওই সময় আমরা বগালেক বলেন, পুকুরপাড়া বলেন, তাজিংডং, কেওক্রাডং, পাসিংপাড়া, এগুলো তো সব ওই সময় ট্রেকিং করে আসছি, সেই 2010-11 দিকে, অনেক আগের কথা। এখন তো মানুষ বাইক নিয়ে যায়, রাস্তা হয়ে গেছে। তো মাঝে মধ্যে খুব ইচ্ছা করে যে আমি নিজেও বাইক নিয়ে একবার চলে যাই। যেমন এবার মনে হয়েছে যে আসলে এই ঈদের এই ছুটিটা আমি খুলনায় না যে মানে বান্দরবনে চলে যাই। বাট ওই যে একটা সময় সার্কেল থাকলে যেটা হয়, একটা প্ল্যান হয়। একা একা আসলে সোলো ট্রিপে একটা অন্যরকম মজা আছে যদি প্রিপারেশন থাকে, বাট হঠাৎ প্ল্যানে মানে সোলো ট্রিপটা কখনোই বেটার হবে না, একটা বেটার ডিসিশন হবে না। হঠাৎ প্ল্যানে আসলে সবসময় দেখবেন যে কোনো ট্যুর কিন্তু অনেক মজা হয়। যেমন এই যে আমি বললাম, আমরা চাঁদ রাতে বলেন, তারপর ওই ঈদের রাতে হঠাৎ করে প্ল্যান করে পরদিন চলে যেতাম। তো এই যে এই প্ল্যানটা, এটা দেখবেন হঠাৎ প্ল্যানে ওই ট্রিপগুলোও কিন্তু অনেক মজা হয়। সবার কাছে একটা মানে টাকার কমতি থাকে, তখন তো অবশ্যই স্টুডেন্ট লাইফে ছিলাম। এই যে আরেকটা প্লেন আসতেছে, দেখেন কত নিচ দিয়ে, এটা প্রিয়াঙ্কা রানওয়ে সিটির দিকতে বাংলাদেশ বিমান। তো টাকার একটা কমতি কিন্তু সবারই থাকে। তো ওই টাকার ভিতরেই, যেহেতু ঈদের সময় সবার হাতে কিছু টাকাও থাকে, আবার আবার কিছু খরচ হয়ে যায়, তো সেই বিবেচনা করে একটা টানাপোড়ার মধ্যে সবাই থাকে, এবং ওই টাকা দিয়ে ট্রিপ প্ল্যান করতে হয়, আবার টাকা ম্যানেজ করতে হয়। এই জিনিসটা না আসলে ওই স্টুডেন্ট লাইফে অন্যরকম মজা ছিল। তো এখন আর কি এগুলো মিস করি। আর এখন যেটা হয় যে তখন তো টাকার কারণে হয়তো মানে অনেক কষ্ট হইতো যাওয়াটা, তারপরেও গেছি, কখনো টাকার কারণে যাওয়া হয় নাই, এরকম হয় নাই। তো একবার হয়েছিল টাকার কারণে যাওয়া না। আসলে আমার বাসার থেকে আমাকে যেতে দিতে চাচ্ছিল না, যার জন্য বলতেছিল টাকা নাই টাকা নাই, কারণ এত পরিমাণে, ওটা কক্সবাজার ট্রিপ ছিল, এত পরিমাণে গেছি, তো এই কারণে। বাট টাকার কারণে কখনোই যাওয়া হয় নাই। এরকম হয়েছে যে বন্ধু বান্ধবরা আসলে এমন একটা জিনিস যে ধরেন আপনার কাছে টাকা নাই, আপনার বন্ধু আপনার জন্য
টাকা দিয়ে নিয়ে যাবে, কিন্তু সেই টাকার কোনোদিন চাবে না এরকম। তো এই রিলেশনগুলো কিন্তু আলটিমেটলি লং টাইম পর্যন্ত সাস্টেইন করে না। আমরা সবসময় বলি যে ফ্রেন্ডসরাই হচ্ছে আসল, মানে সবসময় থাকে স্কুলের ফ্রেন্ডসরা আসলে সবসময় থাকে, কিন্তু মানে লং টাইম একটা আড্ডা স্কুলের ফ্রেন্ডদের সাথে আপনি খেয়াল করে দেখবেন যে স্কুলের বাইরে কলেজের বা ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে কিন্তু আপনারা এত পরিমাণে আড্ডা হবে না, হলেও ওই স্পেসিফিক একটা টাইমে তারপর যখন বাসায় চলে আসবেন তখন কিন্তু ওই স্কুল ফ্রেন্ডরাই। এটা কারণ আছে অবশ্য, ধরেন আপনারা এই যেমন আমরা যখন আমাদের বাচ্চাদের স্কুলে দেই, তো আমরা আমাদের বাসার পাশেই কোনো স্কুলে দিই, ইউজুয়ালি যাদের বাসা এরকম আশেপাশে তারা সবাই একসাথে যখন স্কুলে বাচ্চাদের দেয়, তো এরা তখন বড় হয়ে ওই একটা জায়গাতেই সবাই থাকে, কারো এখানে নিজেদের বাসায়, কেউ ভাড়াটিয়া, তারপরও সেইভাবে একটা সময় সবাই দূরে চলে যায়। আর ভাড়া যদি কেউ থাকে তখন লং টাইমের জন্য হইলেও একটা ছেলেকে একবার স্কুলে ভর্তি করায়, এবং মানে সে লং টাইম এখানে থাকবে। তো এই কারণেই হয় কি, স্কুলের ফ্রেন্ডরা সেই ছোটোবেলা থেকে একটা জায়গায় থাকে, তো ওই দিন শেষে বাসায় ফিরে গেলে ওই জায়গাতে তাদের একটা আলোচনার ব্যাপার, আড্ডার ব্যাপার চলে আসে। আর এইভাবেই কিন্তু এই ঈদের সময় বা ঈদের পরে এই প্ল্যানগুলো হয় ট্যুরের স্কুল ফ্রেন্ডের সাথে ম্যাক্সিমাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো এইবার আমি ক্যামেরাটা আগে পদ্মা সেতু মানে মাওয়ার এক্সপ্রেসওয়েতে উঠি, তারপর আবার অন করছি। রামপুরা রোডটাতে ঢুকে ভুল করে ফেলেছে একবারে, পুরো 1 ঘন্টা নাই। মানে এই জায়গাটার মধ্যে বুঝলাম না, ঈদের দিনও জ্যাম থাকে, ঈদের আগেও জ্যাম থাকে। যদি একটা পাম্প থেকে তেল নিয়ে নিছি এখান থেকে, আমি এটার এক্স্যাক্ট আজকে কিলোটা পাইছি, যেহেতু রিসেন্টলি আমি সার্ভিসিং করেছি বাইকটা। এটা এক্স্যাক্টলি আসলে লিটারে কত কিলো যায় এটা আমি আজকে বের করতে পারছি। এটা এক্স্যাক্টলি আপনার 45 কিলো যায় 1 লিটারে। আমি মোটামুটি 600 টাকার কাছাকাছি তেল হয়েছে, 590 টাকা, 4.92 লিটার। তো এটা আমি ডিভাইডেড করে দেখলাম যে আমার অন অ্যাভারেজ 44 পয়েন্ট সামথিং আসে, যেহেতু আমি 10 টাকার তেল কম নিচ্ছি। তো আমি ধরে নিলাম যে অন অ্যাভারেজ এটা 45 কিলো গেছে। তো ফুল ট্যাঙ্কির থেকে এখন আবার মানে ফুল ট্যাঙ্কি করতে খরচ হয়েছে 590 টাকার মতো। তো আমার মনে হয় এখন যে খুলনা যাচ্ছি আমি 5 লিটারের কম তেলে চলে যাব খুলনায়। যাই হোক, এক্সপ্রেসওয়েতে উঠে পড়ছে, এই যে ইকুরিয়া ক্রস করতেছি আমি। তো যেটা দেখলাম এখানে সাইনবোর্ডে, একে তো 80 কিলোমিটার আগের থেকেই জানি, এর আগে আমি খুলনা 2বার আমার পালসার নিয়ে গেছিলাম। তো 80 কিলোমিটার লিমিট, এখন এটা আবার উপরে ডিজিটাল একটা সাইনবোর্ডে বলেও দিচ্ছে। তো মোটামুটি রাস্তাঘাটে বেশ ভালোই গাড়ি দেখা যাচ্ছে, যেহেতু আগামীকাল চাঁদ রাত, আর তারপরের দিন ঈদ। কালকে হয়তো মানে আগামীকাল হয়তো একটু খালি পাওয়া যেত। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, বাইকাররা অনেকেই যারা মানে ঢাকার বাইরে যাচ্ছেন আজকে, ওনারা যেটা করে যে ওই বাইকের একটা আংটা থাকে, যে হেলমেট ঝোলানোর যে আংটা, ওটা লাগায় না। ঠিক আছে, আংটা তো অনেক হার্ড জিনিস, বাট এটার মধ্যে একটা বস্তা বা ব্যাগ কিছু একটা ঝোলায় নেয়, এবং যেই ব্যাগটার হ্যান্ডেলটা বা যেই ব্যাগের যেই হাতে ধরার যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু এতটা মজবুত না। ওই লোহার যেটাতে এটা আটকা থাকে ওটা মজবুত আমি বুঝলাম, কিন্তু ওই ব্যাগের যে হাতলটা ওটা এত মজবুত না, অনেক সময় এটা ছিঁড়ে যায়। তো যারা এইভাবে আসলে এই ব্যাগ ঝুলায় নেন, তাদের আসলে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে পছন্দ করি না এই ব্যাপারটা। আমি একটু ফ্র্যাঙ্কলি বলেই দিলাম ব্যাপারটা, কারণ তারা যদি এরকম ব্যাগটা খুলে হঠাৎ পড়ে যায়, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্যা হবে তার পিছে যে যাত্রীটা আছে, তার চাকার মধ্যে লাগলে সে পড়ে যাবে। এই জন্য তারা বিনা রিস্কে এই কাজগুলো করে। এই কাজগুলো আপনারা কখনোই করবেন না। কাঁধে ব্যাগ নেবেন বা পিছে ক্যারিয়ারে ব্যাগটা বেঁধে রাখবেন। এইভাবে ব্যাগ ঝুলায় রাখার কোনো মানে হয় না। এই যে দেখেন, ব্যাগ ঝুলায় রাখছে, যে কোনো ব্যাগ, যে কোনো কিছু। মানে আমি তো, এটা তো খুব ছোট একটা ব্যাগ, এটা তো নিয়েই যায়, এটা কোনো সমস্যা না। বাট এই যে দেখেন, একজন বস্তা বাতাসে যাচ্ছে, বস্তার মধ্যে কিন্তু একটা বেশ ভালোই প্রেশার আসতেছে, মানে যে কোনো সময় ছিটে এটা আমার বাইকে চলে আসবে এরকম। তো আর অনেকে যেটা করেন যে অনেক বড় বড় ব্যাগ নেন, মানে হিউজ লোড করে ব্যাগগুলা পিছিয়ে এখানে নেন। তো আমার এক্সপ্রেসওয়েতে উঠতে উঠতে মোটামুটি 1:10 বেজে গেছে। প্রবলি 11:30টার পরে বাসার থেকে বের হয়েছিলাম। মাঝখানে যেহেতু বুথে যাইতে হয়েছে, এটিএম বুথে, তারপর 2টা পাম্পে তেলের জন্য দাঁড়াইছিলাম, দেখি 2টাতেই বেশ ভালো সিরিয়াল। তো রামপুরা থেকে নিলাম। তো এখন আশা করি এই জায়গার থেকে যদি আমি পদ্মা ব্রিজটা পার করি, পদ্মা ব্রিজটা পার করার পরে আমার 3 ঘন্টার বেশি লাগবে না, যদি আমি অন অ্যাভারেজে 70-এর বেশি তুলব না। 60-63 এখন চলতেছে, কারণ ধরেন আপনি যদি একেবারে 75 করেও চালান, 78-75, তারপর আসলে কার স্পিড মিটারটা কেমন এটা আপনি মানে ক্যাচ করার জন্য ওইটা বুঝতে পারবেন না। কারণ আমি যেটা দেখছি
প্রত্যেকটা গাড়ির স্পিড মিটারেই 2-3-এর একটা বা 1-2-এর একটা তারতম্য থাকে। যেমন ধরেন আমাদের আগের যে ওয়ালটনের বাইকগুলো ছিল, ওই বাইকগুলোতে যেটা হইতো, পালসারে দেখা গেছে 15 স্পিড দেখাইতেছে, সেম স্পিডের পাশাপাশি সমান্তরালে প্যারালালি দুটা বাইক চলতেছে, পালসারে দেখাচ্ছে 15 আর ওইটাতে দেখাইতেছে 20। তো আবার ইন্ডিয়ান বাইকগুলোর সাথে আমি যেটা করছি যে প্রাইভেট কারের স্পিড মিটারটা একটু ট্রাই দিয়েছিলাম। তো ওইটা দিয়ে যেতে দেখি প্রাইভেট কারের স্পিড মিটারও মানে 2-3 কম দেখাচ্ছে। যদি পালসারে দেখাচ্ছে 20, প্রাইভেট কারে দেখাচ্ছে এটা 16 বা 17 এরকম। তো আসলে এই কারণে যে স্পিড মিটারটা মানে যেই সেন্সরটা দিয়ে আপনার স্পিডটা ক্যাচ করবে সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ বা অটোমেটিক যদি থাকে এটা, তাহলে সেটা কিন্তু আসলে এরকম 2-1 বেশি বা মানে 2-3 বেশি বা কম থাকতে পারে। তো বেশি থাকলে কিন্তু সমস্যা, মানে আপনি কম চালালেও তখন আপনি কট। একটা সময় এই রোডটা মানে 2010-11 দিকে আমার কাছে মানে এখনকার সিচুয়েশনের থেকে ওই সময় সিচুয়েশনের যে রোডটা ছিল ওইটা খুবই ভালো লাগতো। মানে ওই সময় রোডটা দুই সাইডে এত পরিমাণে গাছ ছিল, মানে দিনের বেলাতেও পুরো রোডটা হচ্ছে গাছের ছায়াতে আর কি ঢাকা থাকতো। ওই সময় সপ্তাহে প্রায় 4-5 দিনই ওই পদ্মার পাড়ে ঘুরতে যেতাম আমরা, 2010-11-12 ওই সময়টায়। তো এই জিনিসটা আর কি মনে পড়তেছে, মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আশেপাশে তো অনেকের জায়গা জমি এগুলো কেটে টেটে তারপর রাস্তাঘাট করা হয়েছে, মানে ওদেরকে হয়তো অন্য জায়গায় জায়গা দিয়ে দেওয়া হয়েছে। বাট ওই জায়গাটা মানে ওই রোডটা মানে ভোলার মতো না। আর ওই রোডে যে রাস্তাটা ছিল ওটা একটু ভয়ঙ্কর ছিল, বাট গ্রিপিংটা ভালো হতো। একটু দানা দানা রাস্তা ছিল, এতটা প্লেন কার্পেট রাস্তা না। ওটার মধ্যে চাকার গ্রিপটা বেশ ভালো হয়। আবার যদি ওটার মধ্যে স্লিপ করেন তাহলে আপনার যে ক্ষতিটা হবে ওটা কিন্তু হিউজ লেভেলের। রোজা রেখে চালাইতে আসলে খুব একটা বেশি খারাপ লাগতেছে না এই মুহূর্তে। মানে ঢাকার ভিতরে একটু খারাপ লাগছিল যেহেতু প্রচণ্ড গরম, এখানে এতটা গরম পাচ্ছি না যেহেতু বাতাস প্রচুর। এই যে দেখেন বাইকটা কি একটা দড়ি দিয়ে বাঁধছে, চিকন একটা দড়ি দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। দেখেন মানে এটা কি পরিমাণে রিস্কি একটা ব্যাপার। আবার সাইলেন্সারের উপরে বাঁধছে, মানে সাইলেন্সারের হিটটা যাতে পুরোপুরি ব্যাগের মধ্যে লাগে আর ব্যাগে যাতে আগুন ধরে যায়, এরকম একটা ব্যাপার। এত জরুরি বাইক নিয়ে যাওয়া। অবশ্য যারা মানে আমি কিন্তু সিঙ্গেল রাইড করতেছি, আমি পার্সোনালি ফ্যামিলি নিয়ে কখনোই রিস্ক করি না, মানে ফ্রিক্স নেই না আর কি। ফ্যামিলিকে আগেই পাঠিয়ে দিছি, একটু আগে চলে গেছে 15 তারিখে, তাই আমি আর কি বাইকটা নিয়ে বের হয়েছি। আদারওয়াইজ আমি একসাথেই হয়তো বা গেলে একসাথেই ট্রেনে করে চলে যেতাম। ওরা অবশ্য ট্রেনে করে চলে গেছিলো। ওরে স্পিড ব্রেকারটা হঠাৎ চলে আসছে। এগুলোর মধ্যে আবার কত টাকা টোল। আমার টাকা পয়সা কিছু সাইড করে পকেটে রেখে দিই, বারবার টাকা বের করতে ভালো লাগে না। মানে এত ব্রিজ পড়বে, কিছু টাকা আগের থেকে বের করে রাখা ভালো। দেখেন গতবার এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখন বাইকের লেনটা কিন্তু আলাদা করছে। ওই যে একটা ফ্যামিলি ছিল বাইকে, পিছে থেকে বাস এসে একবারে মেরে দিয়ে যায়। এই যে এই জায়গাটাতেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই সাইডটাতে। যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে কিন্তু মানে আমার অ্যাকচুয়াল বাসা হচ্ছে মগবাজারে, সে ওখানেই থাকে। মগবাজার মধুবাগে যতটুকু আমি শুনছিলাম, মিরবাগ বা মধুবাগ। এবং আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলের ভিতরেই, আমার ফ্রেন্ড না তো এরকম আর কি। ওই যে যার বাচ্চা এবং ওয়াইফ এদিকে একেবারে বাস পিষে ফেলাইছে, তার কথা বলতেছি। মানে আসলে কিছু করারও নেই। অনেক সময় আমরা একটা কাজ করি, আমি যেটা করি পার্সোনালি, আমি একটা জায়গায় বাইক থামাইলে সবসময় আয়নাতে তাকায় থাকি, তারপর আসলে কিছু তো করার নাই। একটা বাস যখন ব্রেক করে তখন হয়তো দেখা যায় যে সে লাস্ট মুহূর্তে এসে ব্রেক করতেছে। ওই বাসটা ওইভাবেই আসতেছিল, আমার তার মুভমেন্ট দেখে এরকমই মনে হয়েছিল। তো বাট লাস্ট মুহূর্তে ওই ব্রেকটা করে নাই। এটা আসলে বোঝার কোনো উপায়ও নেই, আসলে যার হায়াত যতদিন থাকে এখানে কিছু বলারও নেই। এটা হচ্ছে সেই জোড়া ব্রিজটা। এই ব্রিজটা একটা সময় প্রচুর ভাঙাচোরা ছিল, মানে আগের রোডটা যখন ছিল রাস্তার মাঝখানে যে জোড়াগুলা নিচ দিয়ে পানি দেখা যেত ওই সময়টায়। মানে আমি আগের যে রোডটার কথা বলছিলাম ওই সময়টায় নিচ দিয়ে এই পানিটা দেখা যেত, এত ভাঙাচোরা ছিল। তখনও আমাদের টোল দিতে হইতো, ওই যে নাইমা নিচে বাঁশ দিয়ে আটকে রাখতো, বাঁশটা কি একটা ছিল জানি, ওই জায়গাটার মধ্যে কিছু লোক থাকতো, ওদেরকে টোল দিতে হইতো 10 টাকা করে। পদ্মা ব্রিজ চলে আসছি, এখন টোল দিতে হবে, প্রবাবলি 100 টাকা টোল ছিল। এটা যখন প্রথম উদ্বোধন হয়ে তারপর ব্লক হয়ে যায় তখন আমি ট্রাকে করে বাইকটা পার হয়েছিলাম। এটিসি লেন শুধুমাত্র নিবন্ধিত যানবাহনের জন্য। নিবন্ধন না করা যানবাহন অনুগ্রহ করে সাধারণ লেন ব্যবহার করুন।
পদ্মা এটিসি ব্যবহার করলে আপনারা আরও দ্রুত ও সহজে টোল পার হতে পারবেন। এখনই নিবন্ধন করুন। ধন্যবাদ। একটা হচ্ছে ওই যে আরএফআইডি দিয়ে আপনার অটোমেটিক টোলটা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। আর যদি এটা বাংলাদেশে ম্যানুয়ালি ওই স্ক্যানারটা তাদের হাতে থাকে, বাট অন্যান্য দেশে যেটা হয় বাইরের দেশগুলোতে, আমি যেটা দেখছি মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিগুলোতে, আপনি জাস্ট দাঁড়াবেন, অটোমেটিক ওখান থেকে স্ক্যান করে ওই দরজাটা খুলে যাবে। বাট বাংলাদেশে এটা ম্যানুয়াল। আর এখানে টোল লাগে হচ্ছে 100 টাকার মতো। যেহেতু আমার একটা সময় বাইরে প্রচুর ঘোরা হতো, এখন তো আর ওইভাবে যাওয়া হয় না। খালি এদিকে শ্বশুরবাড়িটাই হচ্ছে খুলনাতে, তো এইটা নিয়ে আমি থার্ড টাইম আর কি পদ্মা বিচে বাইকটা নিয়ে উঠতেছি। তো এর আগেও একবার উঠছিলাম, বাট সেটা ট্রাকে। পরের বার হচ্ছে ব্যাক করছে, পরের বার হচ্ছে আমি আবার বাইকেই গেছিলাম, তখন এটা খোলা ছিল। বাট এখানে কিন্তু একটা স্পিড লিমিট আছে ব্রিজের উপরে, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। আমি যেটা দেখছি অনেক বাইকারই স্পিড লিমিটটা মেনটেন করে নেয়, আমাকে ক্রস করে চলে যাচ্ছে। আমি জানি না বাসায় গেলে কি হঠাৎ করে কেস চলে যাবে কিনা, বাট আমি শুনছি ঈদের সময় নাকি এটা একটু শিথিল করা হবে। বাট এরকম আমি কখনো শুনি নাই যে কোনো শিথিল অবস্থা। বাট এটা আমাকে ChatGPT বলছে যে ডিউরিং দ্য ঈদ এটা হয়তো একটু শিথিল হবে, মানে ওই এক্সপ্রেসওয়েতে 50 আর 80 আর পদ্মা সেতুতে প্রবাবলি 50 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। তো আমি ওইটা মাইনেই হচ্ছে চালাবে। এখন আমার স্পিড আছে 45-এর মতো। কারণ আমি অনেকের ভিডিওতে দেখছি, অনেক ইউটিউবারদের ভিডিওতে দেখছি যে এই ব্রিজ থেকে নামার পরেই ওখানে আটকায়, ট্রেন যাচ্ছে ঢাকার দিকে। তো এই ব্রিজটা যখন হয় না, এটার পিছনে আসলে আমার নিজস্ব অনেক কাহিনী আছে, যে আমি কতবার যে এই ফেরি দিয়ে পার হয়েছি, এই পার থেকে ওই পারে গেছি, তার কোনো হিসাব নাই। মানে এমনও হয়েছে আমার পরপর 2 দিন যাওয়া আসা করতে হয়েছে কন্টিনিউয়াস। তো তখন কিন্তু আমি একেবারে মানে সারা রাত সারা দিন ফেরির এই লাইনেই ছিলাম। এমনও দেখা গেছে যে কুয়াশার কারণে ফেরি আর চলতেছে না। বাট এই ব্রিজটা যে কতটা উপকার সবার জন্য, মানে এটা বলে বোঝানো যাবে না। আমার স্পিডটা 50-এর মতো হয়ে গেছিলো, একটু কম রাখি। এখানে কিন্তু সবাই দেখবেন যে ওই যে বাইকগুলো দেখতেছেন, একটা লেনে প্রায় আস্তে আস্তেই বাইক চালাচ্ছে। কোথায় কি ক্যামেরা বসানো আছে এটা বলা যায় না। এই যে দেখেন কত জোরে যাচ্ছে, এটা আসলে জানে না। আচ্ছা যাই হোক, এই জায়গায় পানি এখন কম প্রবাবলি, মানে একেবারেই পানি দেখা যাচ্ছে না, যে চর উঠে গেছে এদিকে। শীতকালে একটু পানি শুকায় যায়। ফেরি পার হওয়ার জায়গাটা ছিল আরও অনেক পরে, মানে ওই সাইড থেকে পার হইতে হইতে। আর ওইটা কিন্তু বাইকের লেন না, মাঝখানের লেনটা হচ্ছে বাইকের না, বাইকের লেনটা হচ্ছে এইটা। তো নামার পর আমি অনেককে দেখছি যে যখন ওই লেন দিয়ে চালাচ্ছেন তখন কিন্তু কেস খেয়ে গেছেন, এই লেন দিয়ে চলতে হবে। সবসময় যে ব্যাপারটা এরকম হবে এরকম না, অনেক সময় দেয়ও না। বাট নিয়ম হচ্ছে বাম সাইডের লেন দিয়ে হচ্ছে মোটরসাইকেলটা চালানো, অ্যাটলিস্ট এই ব্রিজের উপরে। দুইটাও মোটামুটি বেজেই গেছে। তো এটা পার হওয়ার পরে আমার অ্যাভারেজ যদি 70 স্পিডে চালাই, এই পার হওয়ার পরে একটু জোরে টানতে পারবো, কারণ ওখানে ওই স্পিড লিমিটের ব্যাপার স্যাপার নাই। মানে এক্সপ্রেস ওয়েটা শেষ হওয়ার পরে যখন একেবারে একটু সরু রাস্তা চলে আসবে, তখন হচ্ছে স্পিড লিমিটের কোনো কাহিনী নাই, তখন একটু তাড়াতাড়ি চলে যেতে পারবো। এই রায়দা বাসগুলা, সিটির বাসগুলো এখন এখানে উঠতেছে, এবং প্রত্যেকটা বাসই আমি দেখতেছি নষ্ট হইতেছে। একটু আগে একটা রায়দা বাস দেখলাম নষ্ট হইতেছে, এটাও তো মনে হয় প্রবাবলি মানে সিটি কোনো একটা বাস, ঢাকা সিটিতে যে বাসগুলো চলে, ওই যে ট্রান্সিল বা এগুলো তো ঢাকা সিটির ভিতরে চলে। এই দেখছেন কি অবস্থা, এগুলো নিয়ে হাইওয়েতে উঠলে আসলে নষ্ট হবেই। একেবারে পানির কালার সবুজ দেখা যাচ্ছে, আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু কি বোঝা যাচ্ছে, বাট আমার হেলমেটের ভাইজারের ভিতর দিয়ে আমি সবুজ দেখতেছি পানির কালার। মানে প্রথম যখন সেন্ট মার্টিনে যাই তখন কিন্তু পানির কালার অ্যাকচুয়ালি নীল থাকতো না, সবুজ থাকতো সেন্ট মার্টিনে। তো 2007 সালে প্রথম যাই আর কি, 7 বা 6-এর দিকে, প্রবাবলি 6। তো তখন যেটা দেখছি আমি, ওই যে পানির নিচে ছোট ছোট মাছের বাচ্চাও দেখা যেত। তো ওরকম আর কি লাগতেছে কালারটা। এটা চালাতে চালাতে আমার 2 হাতের প্রায় কবজি টবজি ব্যথা হয়নি, মানে কবজি না, এই জায়গাটা, এই যে ভাঁজটা, এই ভাঁজটা ব্যথা হয়ে যায়। এই যে এই ভাঙতি জায়গাটা দেখেন, এই আরেকজন থামাইছে কই, খুব ইমার্জেন্সি। এখানে ব্রিজ দেখা থামানো, মানে এগুলো দেখার জন্যই থামাইছে, এগুলো কিন্তু নিষেধ। থামা এইসব দেখলে কিন্তু মানে আপনি কেস খাবেন যদি কোনো পুলিশের গাড়ি চলে আসে। আর পালসারে আমার যেটা হচ্ছিল, ঘাড়ের ভিতরে প্রচুর ব্যথা করতো, এটাতে এখন পর্যন্ত ওরকম ব্যথা করেনি, কারণ আমি মাত্র কত 60-70 কিলো মনে হয় চালাইছি, খুব বেশি একটা না।
100 কিলোর আগে ব্যথা করার কথা না। আমি অবশ্য আবার 22 তারিখের দিকে ব্যাক করব। আর মানে আজকে কত 19 তারিখ, 20 তারিখ হচ্ছে ঈদ হবে না আমাদের এখানে। 20 তারিখ তো সৌদি আরবে ঈদ, আমাদের 21 তারিখে ঈদ হবে। তো ঈদের পর দিনে আবার সকালবেলাতেই ব্যাক করব। তো মাঝে মধ্যে একটা জিনিস খুব খারাপ লাগে যে যখন একটা জায়গায় যাই, এতগুলো রাস্তা ক্রস করে যাই, খারাপ লাগে। এটা চিন্তা করে যে আবার এতগুলো রাস্তা ক্রস করে আসতে হবে, মানে এটা চিন্তা করতে কষ্ট লাগে। আসলে খারাপ না, মানে এত কষ্ট করে যে আসতে হবে, আসার সময় আসলে মন চায় না আসলে এত পরিমাণে ড্রাইভ করতে। ইউজুয়ালি আগে যখন ইভেন ইফ এটা নট অনলি মোটরসাইকেল, প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা যখন ফ্রেন্ডরা ঘুরতে যেতাম, তো যাওয়ার সময় সবাই চাইতো ড্রাইভ করতে। আচ্ছা মানে শেয়ার করে ড্রাইভ করা, সবাই চাইতো বলতে আমরা দুইজন শেয়ার করে ড্রাইভ করতাম। বাট আসার সময় যেটা হইতো এটা কেউই চাইতো না, মানে একটা অন্যরকম কষ্ট লাগে কাজ করে যে এত দূরের রাস্তা কীভাবে যাও বাসায়, মানে প্রচুর রোদের ভিতরে যেটা হয় আর কি। বাট সবসময় আমি প্রেফার করি রাতেবেলা ড্রাইভ করাটা, সবচেয়ে প্রেফার করি। কারণ রাতেবেলা যে কোনো গাড়ির মানে সিগন্যাল বলেন বা যেটাই লাইট বলেন, আপনি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড থাকেন। বাট বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের পার্সপেক্টিভে রাতের বেলার কিন্তু ড্রাইভিংটা সেফ না, কখনোই সেফ না। আর ইদানিং রাস্তার মধ্যে যে মোবিল টোবিল এগুলো পড়ে থাকে, এগুলো কিন্তু আসলে রাতেরবেলা ওইভাবে দেখা যাবে না। আর একটা জিনিস যেটা বলতে চাই, আমাদের দেশে যেহেতু ফগ লাইটের একটা লিমিটেশন আছে, যতদিন না এটার মানে আইনটা উঠাই দিবে, ততদিন পর্যন্ত আসলে বাইকারদের ক্ষেত্রে রাতের বেলা হাইওয়েতে আসাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না আমার মতে। ভাঙা ব্রিজ পার হয়ে ফরিদপুরের দিকে ঢুকছে আর কি। ভাঙার আগে একটা ব্রিজ ছিল, আমি দেখছিলাম ভাঙা 16-17 কিলো ছিল, এতক্ষণ আমার শেষ হয়ে গেছে। তো একটা জিনিস একটু শেয়ার করতে চাই, অনেকক্ষণ একটা স্পিডে কনস্ট্যান্ট চললে হাত পাগুলো একেবারে অবশ হয়ে থাকে। যেমন ধরেন, এটা আমরা সবাই জানি যে একটা স্পিডে এতক্ষণ ধরে আপনি চলতেছেন এবং এতক্ষণ ধরে এগুলো ধরে রাখছেন, ব্রেক ক্লাচ লিভার, তো এইগুলো কিন্তু আসলে হাত পা অবশ হয়ে যায়। এবং হঠাৎ করে যখন ব্রেক করতে হয় তখন আপনি একটু কনফিউজ হয়ে যাবেন যে আমি আসলে এই কি ব্রেক করতেছি, আসলে কি স্পিড কমতেছে। যে ধরেন আপনার এখানে স্পিড 5-এ নামানো উচিত, বাট আপনি স্পিডটা 40-এ নামায় ফেলছেন, বাট আপনি বুঝতেছেন যে আপনি 5-এ নামায় ফেলছেন, আসলে কিন্তু স্পিড 40, মানে ব্রেক করার পরে মানে আপনাকে আরও ব্রেক চাপতে হবে। এই হাত পা অবশ হয়ে যাওয়ার কারণে এই ব্যাপারটা ঘটে। তো আমি একটু 100 কিলো পর একটা ব্রেক দিব, আরও 6 কিলো আছে, মানে একটু বসে থাকতে থাকতে শরীরটা জ্যাম হয়ে গেছে, তো হাতগুলো একবারে ঝিনঝিন করতেছে। এখান থেকে আছে খুলনা আর দেখাচ্ছিল 140 না 36, আমি দেখলাম খেয়াল নাই। আর এই জায়গার রাস্তা কিন্তু একেবারে সরু, মানে এক্সপ্রেসওয়ে রোড শেষ। তো এখন নিজের ইচ্ছা মতো স্পিড উঠানো যাবে, কিন্তু রাস্তাঘাট যেহেতু সরু ওইভাবে আসলে স্পিড উঠানো যায় না, কারণ প্রচুর গাড়ি ঘোড়া। আর লং রোডে অনেকক্ষণ বাইক চালানোর পরে বাইকটা একেবারে কেমন জানি ফ্রি হয়ে যায় ইঞ্জিনটা। ও এখানে দেখাচ্ছে খুলনা 118 কিলো, যাক অনেকটা কম। তো 100 কিলো চালায় পরে এবার 100 কিলো একবারে চলে যাবো আর কি। বাট সবসময় সবাই সাজেস্ট করে যে 50-60 কিলো চালায় হচ্ছে একটা করে ব্রেক দেওয়া উচিত। বাট আপনার কাছে যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে ইটস ফাইন, মানে আপনি যদি মানে কন্টিনিউ করতে পারবেন, আপনার কোনো দ্বন্দ্বাচ্ছন্ন আসতেছে না বা আপনি ঠিকঠাক মতো চালাইতে পারছেন, এরকম হইলে আপনি চালা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই জায়গাটা একটু থামবো, একটু বাসার দিকে একটু ফোন দিব। এই টাইপের রোডের ভিউগুলো খুবই সুন্দর লাগে, মানে একেবারে রোডটা একদিকে বাঁকায় গেছে, এই সাইডে ক্ষেত, এই সাইডেও ক্ষেত, মানে কার্ভ একটু রোডটা। এই জায়গাটা একটা সমস্যা আছে, হঠাৎ হঠাৎ কিছু স্পিড ব্রেকার চলে আসে, যেটা আপনি বুঝতে পারবেন না ভালো মতো না খেয়াল করলে। দিনের বেলা বোঝাটা একটু টাফ আমার কাছে। আমি রাতের বেলা স্পিড ব্রেকারগুলো একটু ওই যে রং ঢং করা থাকলে আর কি বুঝি, বাট দিনের বেলা বোঝাটা কোয়াইট টাফ আমার জন্য। ব্যাক করার সময় আমি ইউজুয়ালি যেটা করি, খুলনা থেকে এই রোডটা দিয়ে যখন আসি একবারে আমি ওই ভাঙার ব্রিজ পর্যন্ত এসে তারপর হচ্ছে ব্রেক দিই। বাট এখন একটু বেশি টায়ার্ড মনে হচ্ছে রোজার একটা কারণে, তাই একবারে একটু পরেই ব্রেক দিব, 4-5 কিলো পরে। বাহ, এখানে দেখি এলপিজিও পাওয়া যায়। এই জায়গাটা একটু থামছে, প্রায় 10-15 মিনিটের মতো একটা ব্রেক দিচ্ছি। চাপকল থেকে একেবারে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়েছি আর কি, পা তো ধুয়ে নেই, হাত আর ঘাড়ের পিছিয়ে একটু ভিজেছি, মানে একেবারে একটু ফ্রেশ লাগতেছে। একটু আগে হাত পা একটু অবশ হয়ে গেছিলো, একবারে ঝিনঝিন করতেছিল, মানে এক একটা আঙ্গুলের কোনো ফিলিংস পাইতেছিলাম না। তো এখন আবার সব স্বাভাবিক হয়ে গেছে।
একেবারে পুরোপুরি ফ্রেশ লাগতেছে। তো আপনারা যেটা করবেন মানে এরকম হাইওয়েতে রাইড করার 50 থেকে 60 কিলো, আমি তো 100 কিলোতে দিছি, পরপর আর কি ব্রেকটা দিবেন, দিয়ে এরকম একটু পানি দিয়ে মুখ টুক পানি দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে নিলে একেবারে মনে হবে যে আপনি ফ্রেশ ঘুম থেকে উঠে আসছেন, এরকম আবার নতুন করে মানে রিল্যাক্সে রাইড করতে পারবেন। আমি এই কাজটা সবসময় করি এবং অনেক সময় যেটা করি যে ধরেন কোনো সামনে টঙের দোকান আছে, এখন তো রোজা, তো একটু থামি, চাটা খাই, গল্প টল্প করি ওখানকার মানুষের সাথে, তারপর হচ্ছে আবার রওনা দিই। একটু আগে যখন কন্টিনিউয়াস 80 স্পিডে চালাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছে 80 থেকে না কমাই বা 90 থেকে না কমাই, তো এখন কিন্তু মনে হইতেছে যে না আবার 50-এ আমি চালাচ্ছি, এটাকে একটা স্পিড মনে হচ্ছে, ওই সময়টা এটাকে কোনো স্পিডই মনে হচ্ছিল না। তো এখান থেকে খুলনা আরও 114 না 15 কিলো আছে। এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে। আগের একটা সাইনবোর্ড আছে, ওটাতে একরকম দেখা যায়, যেমন গোপালগঞ্জ দেখাচ্ছে 52 কিলোমিটার এখানে। তো এই একটা না এই পথটা চলে যাব। অ্যাভারেজে যদি আমি 80 কিলো চালাই, 80 তো অ্যাভারেজে চালানো সম্ভব না, 70 চালাতে পারবো। তো তাহলে আশা করি 1 ঘন্টার ভিতরে পৌঁছায় যাব, 1-1.5 ঘন্টার ভিতরে। আর লাগবে 1 ঘন্টা 40 মিনিট আমার গুগল ম্যাপে দেখাচ্ছে। তো গুগল ম্যাপ ইউজ করে অলওয়েজ মানে ভুল হয়, অনেক সময় অনেক জায়গায় চলে যায়, বাট আজকে একটা লাভ হয়েছে, আজকে শর্টকাট একটা রোড দিয়ে চলে আসছি। ওই জায়গাটা আমি চিনি না, মধুমতি একটা ব্রিজ হয়েছে নতুন, ওইটাতে চলে আসছি প্রবাবলি, আই এম নট শিওর, কারণ হাইওয়েটা আমার কাছে এটা পরিচিত লাগতেছে না। আর বেসিক্যালি এখানে কোনো বাসও দেখা যেতেছে না, সব মানে প্রাইভেট গাড়ি সব। তো একটা গোল চত্বরের পরে আমি মধুমতি ব্রিজটা পার হয়েছি। পার হওয়ার পরে একজন আমাকে বলতেছে আপনি এদিক দিয়ে গেলেই ভালো, কারণ এদিকে নাকি রোড কম। তো যার কারণে আমার মাত্র দেখাচ্ছে মাত্র 50 কিলো, তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। কারণ আমি তো আসলে 12:30টায় বের হইলো, 12:30 না 11টার দিকে 11:30টায় বের হয়েছি। বের হইলেও আমি অনেক জায়গায় থামছি, কিছু কাজ করছিলাম, তো মোটামুটি অনেক তাড়াতাড়ি চলে আসছি, প্রায় 3:37 বাজে। আর রাস্তায় কিন্তু এত বাসও আমি পাই নাই, খালি ওই যে গুলিস্তান যাত্রাবাড়ি ওই জায়গাটা একটু জ্যাম ছিল। বললেন যাত্রাবাড়ি ওই জায়গাতে সবসময় জ্যাম থাকবে। তারপর আপনার ধরেন ওই মাওয়া এক্সপ্রেসওয়ে শুরু হওয়ার আগেও কিছু জ্যাম ছিল জুরাইনের দিকে। মোটামুটি বাসের জ্যাম, মানে গাড়ির কোনো জ্যাম না, বাট হাইওয়েতে এত বাস আমি দেখি নাই। এই দুইটা পা দুই দিকে এই করে রাখছে, মানে একটা এদিকে আরেকটা এদিকে। এগুলো দেখবেন প্রত্যেকটা ছাপড়ি একই কাজ করে, দুই পা দুই দিকে। আমার ব্যাগে যদিও গ্লাভসটা আছে, গ্লাভসটা আমি পরি নেই, আমার একবারে এদিকে দাগ হয়ে গেছে হাতে। এটা খুলনা যে ওয়াশ করাইতে হবে। ঢাকায় যেরকম সচরাচর ওয়াশের দোকান আছে ওখানে আছে কিনা জানি না, আমি নট শিওর, আমার খুঁজতে হবে। আর সত্যি কথা বলতে রোজা রেখা মানে বাইক চালাইতে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না, কারণ গতকাল কিন্তু বেশ ভালো একটা ঝড় হয়েছিল। এই কারণে মানে আমার জাস্ট অ্যাজ ইউজুয়াল বাসায় থাকলে বা অফিস করলে যেরকম পানির একটা পিপাসা হয় ওরকমই হচ্ছে, মানে এটা খুবই নর্মাল অনেকক্ষণ পানি না খেলে যেটা হয়। বাট আমি খুবই মানে ফ্লেক্সিবল আছি। এই রোডটা অনেক সুন্দর একটা রোড, মানে গ্রামে বাসার ভিতর দিয়ে একটা রোড হয় না এরকম, মানে খুবই ছোট রোড বাট অনেক সুন্দর। আমি এটা শর্টকাটে চলে আসছি। এদিক দিয়ে ফুলতলা দেখাইতেছে মাত্র 18 কিলোমিটার, আর ওদিক দিয়ে তো রূপসা ব্রিজ ক্রস হয়ে আসতে হতো। এদিক দিয়ে হয়তো হইতে হবে, আমি জানি না, হয়তো মেইন রোডে বের হয়ে আসবে, আর একটু সামনে গেলে বোঝা যাবে। বাট 18 কিলো ফুলতলা মানে তো অনেক কাছে। আরেকটা হইতে পারে আমি যেটা মধুমতি ব্রিজটা ক্রস করছি ওইটাই হয়তো আমাকে ওই নদীটা ক্রস করাই দিছে, আমি জানি না আসলে আমার এদিকে রূপসা ব্রিজটা আবার ক্রস হইতে হবে কিনা, দেখা যাক, সামনে চাই। মাত্র তো 18 কিলো আছে ফুলতলা আসতে। বিকালের এই সময়টায় মানে যেই গোল্ডেন কালারের রোডটা ওঠে, মানে সোনালি রোদ, সেটাতে ভিডিওর নেচার ভিউটা খুবই ভালো আসে। তাই হঠাৎ হঠাৎ ভিডিও অন করতেছি, মানে এই জায়গাটায় ঢোকার পরে চারিদিকে এরকম গাছ, খুবই রিল্যাক্সে চালাতেছে। এই জায়গাটার মধ্যে পুরো ছায়া, তো একেবারে রোদ তো ডিরেক্ট পড়ে নাই। সেই ঢুকছিলাম মোটামুটি কড়া রোদ থাকতে, এখন তো একটু হালকা রোদ পড়তেছে। এখান থেকে বাগেরহাট ও লেখা মুছে গেছে, দেখা যায় না। এখান থেকে খুলনা দেখাইতেছে আর 28 কিলো, বাজে 4:06 মতো। চিপাগলিতে গেলে, এরকম চিপাগলিতে গেলে যেটা সমস্যা হয়, সময় বেশি লাগে কিন্তু যাইতে মানে অনেক আরাম পাবেন, মানে চালাইতে আরাম পাবেন, এত কষ্ট হবে না, বাট টাইমটা একটু বেশি লাগবে। আর এইসব ক্ষেত্রে এতটা লং ড্রাইভ করে আসার পরে মানে পরে লাস্টের দিকে সময়টা না আর মানে ওয়েট করতে মন চায় না, মনে হয় যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক। বাট কিছু করার নেই, যেহেতু ঢুকে পড়ছে, ভুলে ঢুকে পড়ছে। এখন দেখা যাক আর কতক্ষণ লাগে। 30 মিনিটের
30 কিলো রাস্তা যেতে না হলেও এখানে আধা ঘন্টার উপরে লাগবে আর কি। তো এখানে দেখাচ্ছে 1 ঘন্টার 5 মিনিট এরকমই লাগবে, আধা ঘন্টার উপরেই। আর হাইওয়েতে কিন্তু আসলে আপনি যদি একবারে টাইনা যান ওই 40 মিনিটে কিন্তু বা 35 মিনিটে এমন হয়েছে আমরা নরসিংদী চলে গেছি, ঢাকা থেকে নরসিংদী, মানে ডেমরা থেকে, তখন 50 কিলোর মতো ছিল। ফুলতলা সোজা যেতে হবে, এই সোজা চলে যাই। আমার ম্যাপটা আমি অন রাখছি যেহেতু ভিতর দিয়ে যাচ্ছি, যাতে ভুল না দেখে। তারপর লোকজনকে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করে নিচ্ছি, তো অনেকেই একটু অবাক হচ্ছে যে আমি কেন এই রোডটা দিয়ে আসলাম। এই রোডটা দিয়ে ইউজুয়ালি মোটরসাইকেলে মানুষ আসে না। মংলা দেখাচ্ছে 73 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটা একটু থামছি 10-15 মিনিটের জন্য, একেবারে পিঠ টিট ব্যথা হয়ে গেছে। জায়গাটাও মোটামুটি ভালোই, দেখতে সুন্দর, চারপাশে খালি। চারিদিকে একবারে শুনশান নিরাপত্তা, একটা মানুষও নাই, মানে মনে হচ্ছে জঙ্গলের ভিতর দাঁড়ায় আছি। যাই হোক, 4:17 আমি চলে আসছি ওই পারে ফুলতলা। আমি যাবো ডাক বাংলা ওইদিকে। তো এই ফেরি পার হইতে হবে এখানে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।